আসসালামু আলাইকুম। নিশিভার্সের ফ্রি গণিত কোর্সে সবাইকে স্বাগতম। আমাদের কোর্সটি মূলত যারা চাকরি প্রত্যাশী কিন্তু বেসিক দুর্বল হওয়ার কারণে গণিতকে ভয় পান তাদের ভয় দূর করার লক্ষ্যে আমরা এই কোর্সে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত গণিত বইয়ের প্রতিটি অনুশীলনীর প্রতিটি অঙ্কের সমাধান করব। চাকরি প্রত্যাশীদের পাশাপাশি যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে অধ্যয়নরত আছেন তারা যদি আমাদের এই কোর্সটি ফলো করেন তাহলে গণিতের জন্য আলাদা করে কোনো প্রাইভেট পড়তে হবে না ইনশাল্লাহ। আমরা যেহেতু ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা গণিত বইয়ের সমাধান করব, তাই আমাদের এই কোর্সটি দীর্ঘমেয়াদী হতে যাচ্ছে। যে সকল শিক্ষার্থীরা বা চাকরি প্রত্যাশীরা ধৈর্য সহকারে আমাদের কোর্সটি শেষ পর্যন্ত করতে পারবে, আশা করছি তাদের সারা জীবনের গণিত ভীতি দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে যেহেতু আমাদের গণিত কোর্সের প্রথম দিন, তাই আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বই থেকে শুরু করব। খুব একটা বেশি আমরা আজকে পড়বো না, জাস্ট স্টার্টিং পারপাসে আমরা কিছুটা দেখব। সূচিপত্র লক্ষ্য করুন। প্রথম অধ্যায় আছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। আমরা আজকে প্রথম অধ্যায়টাই দেখব। আমরা প্রত্যেকটা অধ্যায়ের যে সকল ডেসক্রিপশন মানে বর্ণনা দেওয়া আছে প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ব। যদি লাইন বাই লাইন পড়ি তাহলে এটার সুবিধা কি হবে, আমরা অনুশীলনে গিয়ে প্র্যাকটিস পারপাসে যে অঙ্কগুলো পাবো সেগুলোতে আর আমাদের নতুন করে কোনো কিছু বোঝার থাকবে না, ওইগুলো আমরা নিজে নিজেই প্র্যাকটিস করতে পারবো। তো প্রথমে আমরা এটুকু দেখি, স্বাভাবিক সংখ্যা। দেখুন, প্রাচীন মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে প্রথম সংখ্যার ধারণা পেয়েছিল। প্রথম দিকে কম সংখ্যক বস্তু গুনতে হতো, কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক জিনিস হিসাবের প্রয়োজন দেখা দেয়। সেখান থেকেই নানা রকম প্রতীক ও পদ্ধতির মাধ্যমে মানুষ গণনার আরো সহজ ও কার্যকর উপায় খুঁজে বের করে। যেহেতু এই সংখ্যাগুলো গণনার প্রয়োজনে সৃষ্টি হয়েছিল, তাই এদেরকে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা বলা হয়। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? স্বাভাবিক সংখ্যা বা গণনাকারী সংখ্যার ইংরেজি নাম কি? ন্যাচারাল নাম্বার। যেমন কি 1 2 3 4 5 6 7 8 ইত্যাদি। এইখানে খুব বেশি ইম্পর্টেন্ট কিছু নেই, তাই আমরা এখানে আর সময় নষ্ট করব না। ষষ্ঠ শ্রেণীর যে শিক্ষার্থীরা এখানে আছেন তাদের অনেক সময় প্রশ্ন করতে পারে যে স্বাভাবিক সংখ্যা আসলে কাকে বলে। তখন তোমরা এই যে এখান থেকে এই যে প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে যেসব সংখ্যা সৃষ্টি করেছিল তাদেরকে কি স্বাভাবিক সংখ্যা বা গণনাকারী সংখ্যা বা প্রাকৃতিক সংখ্যা বলা হয়, যেমন এইগুলো ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ সংজ্ঞা পারপাসে যদি লিখতে হয় তাহলে কি তোমরা এই সংজ্ঞাটা লিখতে পারো। এখন দেখো, আমরা এই অধ্যায় শেষে কি কি শিখতে পারবো। আসলে অধ্যায় শেষে শিক্ষার্থীরা শিখতে পারবে অঙ্ক পাতনের মাধ্যমে স্বাভাবিক সংখ্যা গঠন করতে পারবে, দেশীয় আন্তর্জাতিক রীতিতে অঙ্ক পাতন করে স্বাভাবিক সংখ্যা পড়তে বা লিখতে পারবে, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা ও সহমৌলিক সংখ্যা চিহ্নিত করতে পারবে, বিভাজ্যতা ব্যাখ্যা করতে পারবে, 2 3 4 5 9 দ্বারা বিভাজ্যতা যাচাই করতে পারবে, স্বাভাবিক সংখ্যা, ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশের গসাগু ও লসাগু নির্ণয় করতে পারবে, ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশের সরলীকরণ করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। এখানে যেগুলো দেয়া আছে আমরা যদি এই অধ্যায়টা ভালোভাবে সমাধান করি বা ভালোভাবে বুঝি তাহলে এই সবগুলো টপিক আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখন আসছে আমাদের মেইন টপিক, অঙ্কপাতন। অঙ্কপাতন জিনিসটা আসলে কি? দেখো, আমি প্রথমে সবটুকু পড়ছি, তারপর লাইন বাই লাইন বুঝাবো। পাটিগণিতে 10টি প্রতীক দ্বারা সব সংখ্যা প্রকাশ করা যায়। এই প্রতীকগুলো হলো 1 2 3 4 5 6 7 8 9 ও 0। এগুলোকে অঙ্ক বলা হয়, আবার এগুলো সংখ্যাও। শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা। এদের মধ্যে প্রথম 9টি প্রতীককে সার্থক অঙ্ক এবং শেষেরটিকে শূন্য বলা হয়। সংখ্যাগুলোর স্বকীয় বা নিজস্ব মান যথাক্রমে 1 2 3 4 5 6 7 8 9 ও 0। এই পর্যন্ত আমরা আগে বুঝে নেই। লক্ষ্য করো এখানে কি বলেছে, পাটিগণিতে 10টি প্রতীক রয়েছে। এই 10টি প্রতীক দিয়ে সংখ্যা প্রকাশ করা হয়। এই প্রতীকগুলো হচ্ছে এগুলা। এই 10টা প্রতীককে আবার কি বলা হয়? অঙ্কও বলা হয়। এটুকু লক্ষ্য করো, এগুলোকে অঙ্ক বলা হয়, আবার এগুলো সংখ্যাও।
এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। এই 10টা প্রতীককে অঙ্ক বলা হয়, আবার এগুলো কি সংখ্যাও। এটা আমরা এভাবে বলতে পারি, প্রতিটি অঙ্ক সংখ্যা, কিন্তু প্রতিটি সংখ্যা অঙ্ক নয়। এই জিনিসটা বুঝতে গেলে আমাদের প্রথমে দেখতে হবে যে সংখ্যা এবং অঙ্কের পার্থক্যটা আসলে কি। দেখো, আমরা যদি এখানে লিখি 3, হ্যাঁ, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় 3 কি অঙ্ক নাকি সংখ্যা, তাহলে তোমার উত্তর হবে কি 3 হচ্ছে অঙ্ক এবং সংখ্যা উভয়ই। কিন্তু যদি এখানে লেখা হয় 33, তোমাকে জিজ্ঞেস করা হলো 3 কি অঙ্ক নাকি সংখ্যা, তখন কিন্তু তুমি কনফিউজড হয়ে যাবা। দেখো, আমি তোমাকে নর্মাল ভাবে বুঝাই একদম। এই যে 1 থেকে 0 পর্যন্ত আছে 10টা প্রতীক, এই 10টা প্রতীক অঙ্ক এবং সংখ্যা উভয়ই। কিন্তু এগুলো ছাড়া যে সংখ্যাগুলো আমরা পাবো তারা কখনোই অঙ্ক না, তারা শুধুই সংখ্যা। একদম ইজি ভাবে মনে রাখার জন্য আমি একটা ট্রিক্স বলি। এই যে সিঙ্গেল ভাবে যেগুলো আছে, সিঙ্গেল ভাবে আছে ধরো 1, 2, 3, 4, 9, এই সিঙ্গেল সবগুলোই হচ্ছে অঙ্ক এবং সংখ্যা উভয়ই। এই অঙ্কগুলো দিয়ে যখন আমরা সংখ্যা গঠন করব, যেমন 3, 5 কত 35, সংখ্যা গঠন করলাম, কয়টা অঙ্ক আছে এখানে? 3 একটা অঙ্ক, 5 আরেকটা অঙ্ক, দুইটা অঙ্ক না? এই দুইটা অঙ্ক মিলিয়ে যেটা হয়েছে এটা হচ্ছে শুধু সংখ্যা। তাহলে আমরা কি বলতে পারি, এরা যখন সিঙ্গেল থাকবে তখন তারা অঙ্ক এবং সংখ্যা উভয়ই, কিন্তু যখন সংখ্যা গঠন করবে ডাবল, ট্রিপল, আরো যত আছে 4টা 5টা 6টা দিয়ে যখন তারা সংখ্যা গঠন করবে তখন তারা শুধুই সংখ্যা, তারা কোনো অঙ্ক না। তাহলে এই 33কে আমরা কি বলতে পারি, এই 33 একটা শুধু সংখ্যা, 35 একটা সংখ্যা। যদি এখানে আমরা 1000 লিখি বা 100 লিখি, 100 একটা সংখ্যা কিন্তু অঙ্ক নয়। কি তাহলে কি বলো, এই যে 10টা 1 থেকে 0 পর্যন্ত 10টা, এগুলো অঙ্ক আবার সংখ্যা। কিন্তু যখন তোমাকে বলবে যে 100 কি অঙ্ক নাকি সংখ্যা, তখন তোমার উত্তর হবে শুধু সংখ্যা, যে 100 অঙ্ক না, 100 হচ্ছে সংখ্যা। আর যদি তোমাকে কোয়েশ্চেন করে যে 100-তে কয়টি অঙ্ক আছে, 3টি অঙ্ক আছে। সমজাতীয় 2টি অঙ্ক, 0 0 2টি অঙ্ক, আর এই 1 হচ্ছে একটি ভিন্ন অঙ্ক। এই মোট 3টি অঙ্ক আছে 100-তে। আশা করছি বুঝতে পেরেছ। এখন দেখো, শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে। শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এদের মধ্যে প্রথম 9টি প্রতীককে সার্থক অঙ্ক এবং শেষেরটিকে শূন্য বলা হয়। এখন দেখো, এই শূন্য ছাড়া বাকি যে 9টা আছে এইগুলো হচ্ছে সার্থক অঙ্ক। বলো, দেখো, প্রথম 9টা 1 থেকে 9 পর্যন্ত এগুলোকে কি বলা হচ্ছে, সার্থক অঙ্ক বলা হচ্ছে। 1 থেকে 9 পর্যন্ত হচ্ছে সার্থক অঙ্ক, আর বাকি রইল কি শূন্য, শূন্যকে শুধু শূন্যই বলা হয়। এই যে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো স্বকীয় বা নিজস্ব মান আছে। স্বকীয় মান জিনিসটা কি, এটা আমি তোমাদেরকে বোঝাই। দেখো, আমরা যদি 3 লিখি, 3 না 5 লিখছি এখানে, ধরো এখানে 5 লিখলাম, এই 5কে আমরা 5 হিসেবে জানি। এই যে 2কে কিন্তু আমরা 2 হিসেবে জানি, মানে এটাকে দেখলে আমরা বলতে পারি যে এটার নাম কি, এটার নাম হচ্ছে 2। এই যে 3 হচ্ছে 3ই, মানে এগুলোকে আমরা যেই নামে চিনি সেটা হচ্ছে তার স্বকীয় মান বা নিজস্ব মান। যদি বলে 5-এর স্বকীয় মান কত, 5-এর স্বকীয় মান 5, 2-এর স্বকীয় মান কত 2, 3-এর স্বকীয় মান হচ্ছে 3। এটাকে স্বকীয় মান বা নিজস্ব মান বলা হয়। আশা করি বুঝতে পেরেছ। কোনো কিছু যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানাবা। এখন দেখো, 9 অপেক্ষা বড় সব সংখ্যায় 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয়। লাইনটা মনে হবে যে খুব কঠিন, কিন্তু একদম সহজ একটা কথা বলেছে। এই যে 9 কিন্তু একটা অঙ্ক এবং সংখ্যা দুইটাই। এরেজ করে নিই এটা।
দেখো 9 অঙ্ক এবং সংখ্যা কি উভয়ই না? অবশ্যই। এখন 9 এর থেকে বড় সংখ্যা কি আছে? 10, মানে এক বড় আর কি, 10। এভাবেই তো যাবে 10 থেকে 11, 12, 13 যত সংখ্যায় আমরা লিখি 9 এর বড়, প্রত্যেকটার জন্যই দুইটা অথবা দুইটার বেশি অঙ্ক লাগবে। আমরা কি শিখেছি? এই 1 হচ্ছে একটা অঙ্ক, 0 হচ্ছে একটা অঙ্ক। তার মানে কি এই যে 10, 10-এর মধ্যে অঙ্ক আছে কয়টা? দুইটা। আমরা জানি 1 একটা অঙ্ক, 0 একটা অঙ্ক। এখানে এটাই বলা হয়েছে 9-এর থেকে বড় যদি আমরা কোনো সংখ্যা লিখতে যাই, অবশ্যই 2 অথবা তার বেশি অঙ্ক আমাদের প্রয়োজন হবে। যেমন এই যে 10, 10 লিখতে আমাদের দুইটি অঙ্ক প্রয়োজন হয়েছে। কয়টি? দুইটি। এখন যদি আমরা লিখি 107, 107-এ কয়টি অঙ্ক ব্যবহার করা হয়েছে? তিনটি। এই যে 1, 0, 7, এই প্রত্যেকটাই আলাদা আলাদা অঙ্ক। এটাই এই লাইনে বোঝানো হয়েছে। এখন দেখো কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। এটা মুখস্থের বিষয়, এটা মুখস্থ করে রাখতে হবে। যদি প্রশ্ন আসে অঙ্কপাতন কাকে বলে, তাহলে কি লিখবা? কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। যেমন দেখো আমরা যদি সরি আমরা যদি 85 লিখি, এখানে দেখো এখানে 8 একটা অঙ্ক, 5 একটা অঙ্ক। এখানে এই সংখ্যাটা লিখতে আমাদের অবশ্যই অঙ্ক ব্যবহার করতে হয়েছে। এই কথাটা এখানে বলেছে কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। মানে নর্মাল কথা আর কি, আমরা তো অঙ্ক দ্বারাই সংখ্যা লিখবো। তারপরেও এই অঙ্ক দ্বারা যে সংখ্যাটা লিখছি, এই লেখার পদ্ধতিটাই হচ্ছে অঙ্কপাতন। এখানে আমরা 7 লিখলাম, এই 7 যে লিখেছি, 7-এর পরে 0 দিলাম, 70, দুইটা অঙ্ক ব্যবহার করেছি। এই যে অঙ্ক দ্বারা যে আমরা এটা লিখেছি, এই পদ্ধতিটার নামই হচ্ছে অঙ্কপাতন পদ্ধতি। দেখো অঙ্কপাতনে 10টি প্রতীকী ব্যবহার করা হয়। আমরা পড়েছি কি এখানে কয়টি প্রতীক রয়েছে? সংখ্যা প্রতীক কয়টি? 10টি। অঙ্ক হচ্ছে 10টি। এই 10টি প্রতীকী অঙ্কপাতনে ব্যবহার করা হয়। ধস ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা 10 গুণোত্তর রীতি বলা হয়। এত কঠিন ভাবে না বলে আমরা এভাবে বলতে পারি, যেহেতু আমরা অঙ্ক করার সময় 10টি প্রতীক ব্যবহার করি, তাই এইটার নাম হচ্ছে দশমিক বা 10 গুণোত্তর পদ্ধতি। এটা মুখস্থ করে রাখতে হবে যে দশমিক পদ্ধতি আসলে কি। দেখো 10 ভিত্তিক বলে সংখ্যা প্রকাশ, দেখো 10 ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের এই রীতিকে দশমিক পদ্ধতি বলা হয়। আমরা 10টা প্রতীক ব্যবহার করে অঙ্ক করি বা সংখ্যা লিখি, তাই এই পদ্ধতির নাম দশমিক পদ্ধতি। এই রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসে সংখ্যা লিখলে এর সর্বাপেক্ষা ডান দিকের অঙ্কটি তার স্বকীয় মান প্রকাশ করে। আমরা এখন একটু পড়বো, তারপর বুঝবো। নেক্সট পেজে যাচ্ছি, একটু বড় করে নিই, সরি। দেখো প্রথম অঙ্কটি মানে এখানে বলা হয়েছে আমরা যে সংখ্যাটি লিখব তার সর্বাপেক্ষা ডানের অঙ্কটি তার স্বকীয় মান প্রকাশ করে। এটুকু প্রথমে বুঝো, এটা হচ্ছে সর্বাপেক্ষা ডানের অঙ্ক, তাই না? এটা তার স্বকীয় মান প্রকাশ করবে। স্বকীয় মান কি আমরা পড়েছি? এটাকে আমরা যে নামে চিনি তাই হচ্ছে তার স্বকীয় মান, অর্থাৎ 3-এর স্বকীয় মান হচ্ছে 3। এরপর হচ্ছে দ্বিতীয় অঙ্কটি এর স্বকীয় মানের 10 গুণ প্রকাশ করবে। কি বলেছে? দ্বিতীয় অঙ্কটি স্বকীয় মানের 10 গুণ প্রকাশ করবে। দ্বিতীয় অঙ্কটির স্বকীয় মান কত বলতো? 3। দ্বিতীয় অঙ্কটির স্বকীয় মান 3, 3-এর 10 গুণ কত? 30। তার মানে এখানে এটার মান হচ্ছে 30। তৃতীয় অঙ্কটি এর দ্বিতীয় স্থানের মানের 10 গুণ বা স্বকীয় মানের শতগুণ। দেখো তৃতীয় স্থানের 10 গুণ, সরি দ্বিতীয় স্থানের 10 গুণ হবে তৃতীয় স্থানে। হ্যাঁ দেখো দ্বিতীয়তে 10 গুণ ছিল, 10-এর সাথে যদি আমরা আরো 10 গুণ দিই কত হবে? 10 10 100, মানে এইখানে যেটা থাকবে তার স্বকীয় মানের 100 গুণ বা শতগুণ হবে। তার মানে কি 3-কে যদি আমরা 100 দিয়ে গুণ দিই তাহলে কি হবে? 300। এখন দেখো এটা আমি আবার বোঝাচ্ছি।
যে সংখ্যাটি থাকবে তার সবচেয়ে বামে যে থাকবে সে যা থাকবে তাই লিখে দিবা, মানে এটাই তার স্বকীয় মানটাই বসবে। এরপরে যে থাকবে তার সাথে 10 গুণ করতে হবে, 3 10 30। এরপরে যে থাকবে সেটা হচ্ছে শতকের ঘর, সেখানে 100 গুণ করতে হবে, 3 300। এখন দেখো, এরূপে কোনো অঙ্ক এক এক স্থান করে বাম দিকে সরে গেলে তার মান উত্তরোত্তর 10 গুণ করে বৃদ্ধি পায়। অর্থাৎ এখানে যদি আমরা আরো একটা 3 দেই, তাহলে এখানে যেহেতু শতগুণ আছে, এটা শতগুণের আরো 10 গুণ বৃদ্ধি পাবে। শতগুণের 10 গুণ মানে কি? 100কে যদি আমরা 10 দিয়ে গুণ দিই তাহলে কি হবে? 1000। আর 1000কে যদি এই 3 দিয়ে গুণ করি, 3 এর 1000 কত? 3000। এভাবে যত বাড়বে ততই হচ্ছে 10 গুণ করে বৃদ্ধি পাবে। মানে প্রথমটা স্বকীয় মান বসবে, দ্বিতীয়টা হচ্ছে 10 গুণ, তৃতীয়টা হচ্ছে এইটার থেকে আরো 10 গুণ বেশি, চতুর্থটা হচ্ছে তৃতীয়টার থেকে আরো 10 গুণ বেশি। এটার একটা সহজ নিয়ম আমি দেখিয়ে দিব, আগে এটা শেষ করি। এখন দেখো, লক্ষ্য করি যে কোন সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর মান তার অবস্থানের উপর নির্ভর করে। এটা লক্ষ্য করতে বলা হয়েছে। এই যে আমরা 4টা 3 লিখেছি, 4টা 3-এর মান কিন্তু সমান না। এই সমান না হওয়ার কারণ কি? সমান না হওয়ার কারণ হলো এটার অবস্থান। এটা তৃতীয় স্থানে বসেছে, এটা দ্বিতীয় স্থানে বসেছে, এটা প্রথম স্থানে। প্রথম স্থানে বসার কারণে এটা শুধু 3, দ্বিতীয় স্থানে বসার কারণে এটা 30, তৃতীয় স্থানে বসার কারণে এটা কি 300। এটা এখানে বোঝানো হয়েছে যে এই সংখ্যার মানগুলো চেঞ্জ হচ্ছে তার অবস্থানের জন্য। এখন দেখো, সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয়। এটা একটু আন্ডারলাইন করে দিচ্ছি। দেখো, সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয়। স্থানীয় মান জিনিসটা কি এটা ভালোভাবে বুঝো। এখানে 4টা 3, কিন্তু সর্বডানের যে 3 তার মান কিন্তু শুধু 3, কিন্তু দ্বিতীয় স্থানে যে আছে তার মান 30। এটা কেন হয়েছে? এটা তার অবস্থানের জন্য হয়েছে। যেহেতু তার অবস্থানের জন্য তার এই মান, তাই তার এই 30 হচ্ছে এই 3-এর স্থানীয় মান। এই দ্বিতীয় যেই 3 আছে তার স্থানীয় মান কত? 30। কারণ কি? এটা অবস্থানের কারণে 10 গুণ বৃদ্ধি পেয়েছে। আবার আমরা এখন আরেকটা জিনিস দেখি। ধরো আমি এখানে লিখলাম 5 3। এখানে 3-এর নিজস্ব মান কত? 3-এর নিজস্ব মান 3, 5-এর নিজস্ব মানও কি 5। কিন্তু অবস্থানের কারণে কি চেঞ্জটা আসে? আমরা জানি নিয়ম হচ্ছে সর্বডানে যে থাকবে সে তার নিজস্ব মান পাবে, সে তার নিজস্ব মান পেয়েছে। কিন্তু এরপরে বাম দিকে এক ঘর গেলে এটা 10 গুণ বৃদ্ধি পাবে। এটা এককের ঘর, এটা হচ্ছে দশকের ঘর, 10 গুণ বৃদ্ধি পাবে। যদি 5কে আমরা 10 দিয়ে গুণ করি তাহলে এটা কি হবে? 50। সেম জিনিস, কিন্তু এই 5 তার স্থানের জন্য 50 হয়ে গেল। যেহেতু স্থানের জন্য তার এই মান, তাই এটাকে বলা হচ্ছে স্থানীয় মান। এখানে যদি আমরা আরেকটা 2 দেই, এই 2-এর নিজস্ব মান বা স্বকীয় মান কিন্তু 2, কিন্তু অবস্থানের কারণে বা স্থানের কারণে এই 2-এর মান কত হবে? যেহেতু এটা হচ্ছে 10 গুণ বৃদ্ধি পেয়েছে, এটার থেকে আরো 10 গুণ, মানে এটা 2 হচ্ছে শতগুণ, 200। এই যে 200, 2-এর নিজস্ব মান 2, কিন্তু 2-এর স্থানীয় মান কত? 200। যেহেতু স্থানের কারণে 2-এর মান 200, তাই এটাকে বলা হয় স্থানীয় মান। এখন দেখো, এই যে 3 দিয়ে এখানে ওরা এই উদাহরণটা দিয়েছে যা আমরা প্রথমেই দেখেছি। এটুকু দেখো, স্থান একই অঙ্কের স্থান পরিবর্তনের ফলে স্থানীয় মানের পরিবর্তন হয়, কিন্তু তার নিজস্ব বা স্বকীয় মান একই থাকে। এই কথাটা আমরা ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছি। দেখো, এই যে আমরা যদি এখানে 2 3 লিখি, হ্যাঁ, 2 3 লেখার কারণে এখানে 3-এর স্থানীয় মানটা সরি স্বকীয় মান হচ্ছে 3, কারণ সর্বডানে যে থাকবে সে তার স্বকীয় মান প্রকাশ করবে। এবং 2-এর মানটা কত? এখানে 20, কারণ কি এটা 10 গুণ বৃদ্ধি পাবে, দশকের স্থানে আছে, তাই 20। এই 2 কিন্তু 20 হয়ে গেছে তার স্থানের কারণে। এখন আমরা যদি এটাকে স্থান পরিবর্তন করে 3 2 লিখি, দেখো এটা 2 2 থেকে যাবে 3 হয়ে যাবে 30। তাহলে তো এটা তোমরা ক্লিয়ার যে এই
অঙ্কগুলোর অবস্থানের পরিবর্তনের ফলে এদের স্থানীয় মানের পরিবর্তন হয়ে গেছে, তাই না? এখানে 2 ছিল 20, এখানে 2 হয়েছে 2, এখানে 3 ছিল 3, কিন্তু এখানে 3 হয়েছে 30। এটা হচ্ছে অবস্থানের পরিবর্তনের ফলে স্থানীয় মানের পরিবর্তন হয়। কিন্তু দেখো তো, এইখানে 3 এর স্বকীয় মান কত? 3। 2 এর স্বকীয় মান কত? 2। এখানে 3 এর স্বকীয় মান কত? 3। 2 এর স্বকীয় মান 2। অর্থাৎ অবস্থানের যত পরিবর্তন করো, স্বকীয় মান বা নির্দেশ্য মান একই থাকবে। স্বকীয় মান বা নির্দেশ্য মানের কোনো পরিবর্তন হবে না। এই যে এটুকু। আশা করছি এটুকু সকলের কাছে ক্লিয়ার হয়েছে। আমরা পরবর্তী ক্লাসে দেশীয় সংখ্যা গঠন রীতি বা সংখ্যা পঠন রীতি নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি যেহেতু প্রথম ক্লাস, যদি ভুল থাকে অবশ্যই ধরিয়ে দেওয়ার অনুরোধ রইল। সবাই নিশিভার্সের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।